আগামীকাল শেখ হাসিনার মামলার রায়, সারাদিনে আসলে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাইবো, আপনি যেহেতু এই মামলার প্রসিকিউটর হিসেবে কাজ করছেন, আগামীকালের রায় নিয়ে আপনার প্রত্যাশা কি বা আপনারা কি ধারণা করছেন সেটা যদি আগে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। ৭১ টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। জি, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে আগামীকাল। এটি নিশ্চয়ই একটি ঐতিহাসিক রায়, কারণ বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী, সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির বিরুদ্ধে রায় হতে যাচ্ছে। এটা নিশ্চয়ই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রসিকিউশন সবসময় বলছে যে ওনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ট্রাইব্যুনালে আনা হয়েছিল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগ প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং যার কারণে প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছে ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে। তো আসলে আমি যদি ছোট করে আপনাদেরকে বলি যে আসলে কি অভিযোগ আনা হয়েছিল সাধারণ শ্রোতাদের বোঝার জন্য, এটা কি আমি এখানেই বলতে পারি না আপনার প্রশ্ন আছে ব্যাপারে? না না, আপনি বলতে পারেন। জি, আমরা জুলাই গণ অভ্যুত্থান চলাকালে দেখেছি যে একটা শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলো ১লা জুলাই কোটা সংস্কারের দাবিতে। ১৪ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে একটি সংবাদ সম্মেলনে এই আন্দোলনকারীদের উদ্দেশ্য করে রাজাকার শব্দটাই ব্যবহার করলেন। এটা একটা উস্কানিমূলক শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আন্দোলনকারীরা ফুঁসে উঠল। ওই দিন রাতেই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা কথোপকথন হয়েছিল। কথোপকথনে উনি ছাত্রদেরকে পুনরায় রাজাকার বললেন এবং বললেন যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, যেমন আমি অন্যান্য রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবং ইংল্যান্ডে যেমন ছাত্রদেরকে রাস্তায় ফেলে দিয়েছিল এদেরকেও একই কাজ করা হবে। এটা এক ধরনের অর্ডার। এই ১৪ তারিখে উস্কানি এবং অর্ডারের ফলে আমরা দেখলাম কি পরদিন সারা দেশে আন্দোলন হলো। ১৬ তারিখে আবু সাইদ সহ, চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জনকে পুলিশ গুলি করে হত্যা করল। এটি ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আমরা এনেছি। দ্বিতীয় অভিযোগ হলো ১৮ তারিখে জনাব তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি বক্তব্য আমরা হাতে পেয়েছি, সেটা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সেখানে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন। এই নির্দেশনার ফলে সারা দেশে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা নির্বিচারে নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করলো। ১৪০০ মানুষ নিহত হলেন এবং ২৫,০০০ মানুষ আহত হলেন। এটি আমাদের ট্রাইব্যুনালে ছিল দ্বিতীয় অভিযোগ। আর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অভিযোগ আমরা স্পেসিফিক করেছি। তৃতীয় অভিযোগ হলো আবু সাইদের কিলিংটা, চতুর্থ অভিযোগ হলো টাঙ্কার পুলে ৬ জনকে গুলি করে হত্যা, এবং পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে ৬ জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই অভিযোগগুলো সপক্ষে আমরা বেসিকলি ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছি, মৌখিক সাক্ষ্য দিয়েছি শুধুমাত্র ডকুমেন্টারি এভিডেন্সকে সাবস্টেনশিয়েট করার জন্য। মূলত এই মামলাটা কিন্তু আসলেই ডকুমেন্টারি এভিডেন্স বেসড। এই আধুনিক যুগে যারা যারা তাদের ব্যক্তিগত মোবাইলে ভিডিও বা অডিও ধারণ করেছেন, যে সকল কথোপকথন আমাদের হাতে এসেছে, যেগুলোর ফরেনসিক টেস্ট করে আমরা জমা দিয়েছি, তারই ভিত্তিতে মূলত বিচার হয়েছে। এবং আমরা মনে করছি যে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে সবগুলো অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আরেকটি লাইন বলে যায়, সেটা হলো এই আদালতে যেটা হচ্ছে সেটা এক ধরনের আইনি প্রক্রিয়া। আসলে জুলাই গণ অভ্যুত্থান চলাকালেই যারা নিজ চোখে অথবা মিডিয়া আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেয়েছেন যে তৎকালীন সরকার কিভাবে নির্দেশ দিয়ে ছাত্র আন্দোলনের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তখনই প্রত্যেকটি মানুষের অন্তরেই এর বিচার হয়ে গিয়েছে। আচ্ছা, প্রত্যেকটি একটা মানুষ বিষয় জানে যে জানতে এই চাই। অপরাধের আপনি জন্য তারা দায়ী। বলছিলেন বা আমরা জানি যে ৫টা বিষয় আসলে জি। অভিযুক্ত করা হয়েছে। অভিযোগগুলো কি আসলে আপনি যেহেতু প্রসিকিউটর আপনি বলতে পারবেন নিশ্চয়ই অনেক গুরুতর, এবং এটার প্রেক্ষিতে কি আপনারা আশা করছেন আসলে এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই হবে? যে দেখেন, এই আশাটা শুধু আমি না, এদেশের আপামর জনতাই আশা করছে। কারণ আমরা ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে এই টোটাল প্রসিডিংসটা আমরা ব্রডকাস্ট করেছিলাম এবং আপনারাও সেগুলো দেখিয়েছেন। সেখানে আমরা উনার নির্দেশটিকে ট্রাইব্যুনালের ওপেন এজলাসে বাজিয়ে শুনিয়েছি এবং আপনাদের মাধ্যমে সারা দেশে শুনেছে। এটা এখনো ওয়েবসাইটে আছে। উনি নিজে মুখে বলছেন যে আমি লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহারের পারমিশন দিয়ে দিয়েছি, নির্দেশনা দিয়ে দিয়েছি। এটা উনি নিজের মুখে বলছেন এবং বারবার উনি এই কথাটা বেশ কয়েকজনকে বলেছেন। উনি ইনু সাহেবের সাথে ফোনে কথোপকথনে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বিং করার অর্ডার আমি দিয়ে দিয়েছি। উনি মাকসুদ কামাল সাহেবকে বলছেন যে কয়েকটাকে গুলি করে ফেলে দেওয়ার কথা বলেছি।
শুধু কি উনি বলেছেন নাকি রেজাল্টটা কি হলো? আমরা দেখেন রেজাল্টটা আমরা দেখিয়েছি যে উনার পরে যিনি আছেন আইন শৃঙ্খলার দায়িত্বে তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রাবাড়ি থানার সামনে তাকে মোবাইলে যাত্রাবাড়ি এলাকার ওয়ারি এলাকার ডিসি একটা ফোনে ভিডিও দেখাচ্ছেন। এসব ভিডিও আমরা দেখেছি, সাধারণ মানুষ দেখেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর বলা হচ্ছে যে স্যার গুলি করি, মরে একটা, একটা আহত হয়, ওই একটাই যায়, বাকিটি যায় না স্যার। এটি হলো আতঙ্কের বিষয়। এই ভিডিওটি আমরা ওই সময় দেখেছি 5ই আগস্টের আগেই। এর কারণে আমি বলছি কি যে এরকম চাক্ষুষ এবং ডকুমেন্টারি এভিডেন্স বেসড মামলা যেখানে এটা শুধু ট্রাইব্যুনাল না, পৃথিবীর যে কোনো আদালতে যদি এই অকাট্য সাক্ষ্য উপস্থাপন করা হয় সেখানে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতে পারি। আর আপনারা জানেন যে এই আইনের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা সেই শাস্তি ট্রাইব্যুনালে প্রার্থনা করেছি। হ্যাঁ, তামিম সাহেব, আপনি দুপুরের দিকে যখন ব্রিফিং করছিলেন তখন একটা কথা বলছিলেন যে সাজার ক্ষেত্রে নারী হিসেবে বিশেষ সুবিধা পাবেন না হাসিনা। তো এই কথাটা কেন আসলো? আচ্ছা, আপনি খুব চমৎকার কথা বলেছেন। এইটা আমি কয়েকটা মিডিয়াতে স্টিকার দেখেছি। এটা অ্যাবসলিউটলি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নটা ছিল যে এখানে যেহেতু একজন আসামি আছে নারী, উনি এইটা পাবেন কিনা। আমার অ্যান্সারটা খুব ক্যাটাগরিক্যালি ছিল। আমি বলেছি যে এটা এই আসামির ক্ষেত্রে না, ট্রাইব্যুনালে অথবা বাংলাদেশের প্রচলিত কোনো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে নারী বা পুরুষ রায় প্রদানের ক্ষেত্রে, শাস্তি প্রদানের ক্ষেত্রে বা খালাস প্রদানের ক্ষেত্রে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ পায় না। জামিন প্রার্থনার ক্ষেত্রে বা জামিন প্রাপ্তির ক্ষেত্রে নারী এবং শিশু আলাদা একটা অ্যাডভান্টেজ পায় বা অসুস্থ ব্যক্তি আলাদা অ্যাডভান্টেজ পায়। আমি এটা বলেছি, আমি নারী এবং শিশুকে আলাদা করে বলেছি। এবং পরের সেন্টেন্সে আমি বলেছি যে উনি শাস্তি পাবে নাকি খালাস পাবে এটা কালকে নির্ধারিত হবে। এই পুরো সেন্টেন্সটা ছিল এরকম। আচ্ছা, আরেকটি কথা কিন্তু আপনি এখন বলার সময় বলেছেন যে জি। যখন শেখ হাসিনা ঘোষণা করলেন যে রাজা কি বলে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতিরা পাবে না, তখন কি রাজাকারের নাতিপুতিরা পাবে, জি, এরপরেই সবাই ফুঁসে উঠলো। এবং জি। তার এই উস্কানিমূলক বক্তব্যের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সন্ত্রাসীরাও পর্যন্ত এই আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। জি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু মাত্র 3 জন আসামি, জি। বাকিদের এখনো আমি পর্যন্ত বুঝতে এখানে পেরেছি আপনার কোন প্রশ্ন। রকম ইনক্লুড করা হয়নি। কি কারণ? কাগজি ভাই, আরেকটা কথা আপনি মিস করেছেন। ওই ওবায়দুল কাদের বলেছিল যে এদেরকে ঠিক করার জন্য, এদেরকে ছাত্রলীগই যথেষ্ট। নিশ্চিন্ন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এই জন্য আরো পিছিয়ে উঠেছিল। এটা এই কথাটা আমি বললো না, এটা একটা কারণ আমি মনে করি। তখন ওবায়দুল কাদের টেলিভিশনে বললো না হ্যাঁ, যে এদেরকে মানে ইয়া করার জন্য, এই আন্দোলনকারীদের ঠান্ডা করার জন্য, শায়েস্তা করার জন্য, হ্যাঁ, আন্দোলনকে একবারে নিশ্চিন্ন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগই যথেষ্ট। যে আমি কি এই প্রশ্নের উত্তরটা দিব? হ্যাঁ, 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 কাজী ভাই? হ্যাঁ, জি। প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা স্পেশাল সিস্টেম হলো যে আপনি একই বিচার ভাগ ভাগ করে করতে পারেন। আর মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা কমান্ড রেসপন্সিবিলিটি বেসড, মানে আপনি প্রথমে সুপিরিয়র কমান্ডারদেরকে বিচার করবেন। এখানে শেখ হাসিনাকে বিচার করা হচ্ছে দুটি ক্যাপাসিটিতে। একটা হলো উনি সরকার প্রধান, আর একটা হলো তিনি তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান। এই দুটি ক্যাপাসিটিতে ওনাকে বিচার করা হচ্ছে। আপনি এইখানে যে 5টি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে, ঠিক এখান থেকে আবার এই একই 3টি অভিযোগ অন্য ট্রাইব্যুনাল মানে ট্রাইব্যুনাল 2-এ চলছে। চাংখারপুল, আবু সাইদ এবং আশুলিয়ার ঘটনার 3টি ট্রায়াল ট্রাইব্যুনালে চলছে এই 3 জন আসামিকে বাদ রেখে। কারণ এই 3 জন আসামির বিরুদ্ধে আমাদের অভিযোগটা হলো শুধুমাত্র সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে, যে তারা টপ কমান্ডার হিসেবে অর্ডার দিয়েছেন এবং তার সাবঅর্ডিনেটকে অপরাধ সংগঠনে বাধা দেননি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি। আর আচ্ছা, যারা ফিল্ডে এটা এক্সিকিউট করেছে তাদের জন্য সেপারেট ট্রায়াল হচ্ছে একই অভিযোগে। আচ্ছা, আপনার বিষয়ে এই আসলে- এই এই ক্ষেত্রে একটু জেনে নেই, এই ক্ষেত্রে আপনার যে রাজসাক্ষী হয়েছেন তিনি জি। কি সুবিধা পাবেন? যে আমাদের আইনে বলা আছে যে যদি কোনো অ্যাকিউজড যিনি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি যতটুক সম্পর্কে জানেন ততটুকুর ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করেন, পূর্ণ এবং সত্য, এই শর্তে তাকে ট্রাইব্যুনাল চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু ট্রাইব্যুনালের কাছে এই দুইটা জিনিস স্যাটিসফাই হতে হবে, যে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা ফুল অ্যান্ড ট্রু কিনা। যদি এটা হয় ট্রাইব্যুনাল চাইলে তাকে সম্পূর্ণ মাফ করে দিতে পারেন,
চাইলে আংশিক মাফ করে দিতে পারেন, অথবা যদি ট্রাইব্যুনাল মনে করেন যে না, তার বক্তব্যে ফুল অ্যান্ড ট্রু হয় নাই, তাকে অন্যান্য আসামিদের মতো শাস্তি দিতে পারেন। না এখানে এটা ফুল আমি একটা কথা বলি, আচ্ছা, ট্রুথ হলো, আমরা- পরিপূর্ণভাবে ট্রুথ হলো, আমরা এবং তাহলে কি তার রেসপন্সিবিলিটি কি মাফ হয়ে যাবে? মানে তিনিও তো এই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে তিনিও পড়েন, তিনি তো তখন এই জন্যই তো আইজিপি। উনি রাজসাক্ষী, মানে উনি জানেন বলেই যে হ্যাঁ আমি করেছি, আমার সাথে অমুক করেছে, এইভাবে বলতে হবে। উনি যদি বলেন যে আমি করিনি, অমুক করেছে, তাহলে কিন্তু উনি আর রাজসাক্ষী হবেন না, উনি অ্যাপ্রুভার হবেন না, উনি শুধু সাক্ষী হবেন। উনাকে বলতে হবে যে আমি এবং আমার সাথে এই অ্যাকিউজডরা মিলে আমরা একসঙ্গে করেছি, আমি এখন এই কারণে সব স্বীকার করলাম। এখন অ্যাবসলিউটলি এটা ট্রাইব্যুনালের আচ্ছা, উপরে যে আমরা করবে, এই বিষয়ে এটা আবারও ক্ষমতা। আসবো। গাজী এম এইচ তামিম আপনার কাছে, আসলে আমাদের সাথে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অনেকক্ষণ ধরে আছেন, একটু তার কাছে যেতে চাই। আগামীকালের রায়ের বিষয়ে আপনার দলের পক্ষ থেকে আসলে কি বক্তব্য রয়েছে, বা আপনার নিজস্ব প্রতিক্রিয়া কি? না, এখানে অ্যাকচুয়ালি আপনি আমাদের আপনাকে, আপনার মাধ্যম দিয়ে আমি এখানে কাগজে ভাই এসছেন, একজন সিনিয়র সাংবাদিক, অনেকদিন পর ওনাকে আমি দেখতে পেলাম আর কি, দীর্ঘদিন পর। তা আমার ছোট ভাই তামিম এবং আমি 71-এর সকলকেই, যারা দর্শক, ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আমরা তো আসলে সত্যিকার অর্থ বলতে কি, আমরা যারা রাজনীতি করি, আমরা বিশ্বাস করি, স্বচ্ছতায় বিশ্বাস করি। আপনি জানেন ইতিপূর্বে কিন্তু স্বৈরা শাসক এরশাদেরও জেল হয়েছিল এবং তাকে জেলখানা যেতে হয়েছিল। এবং পরবর্তীকালে আপনারা এও জানেন, একটা হাস্যকর, একটা মিথ্যা, একটা অসত্য, বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 12-13 বছর তাকে কোনোভাবেই যখন আটকাতে পারছিল না, ঠিক তখনও কিন্তু একটা মিথ্যা একটা মামলা দিয়ে, যেটা দেশের মানুষ সবাই এটাকে কেউ ঘৃণা ভরে, হ্যাঁ, এটা ঘৃণা জানিয়েছে। তো আজকে যেটা তামিম যেটা বলেছে, একজন প্রসিকিউটর হিসাবে তার যে বক্তব্য শুনলাম, আসলে আমাদের এই মানে জাজমেন্টের আগে যে হিয়ারিংটা হয়েছে, এটা আমার দেখার সুযোগ হয় না, কারণ যেহেতু আপনারা জানেন যে একটা নির্বাচনী একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে বা ঘোষণা হয়েছে, আমরা সবাই নির্বাচন ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত থাকার কারণে এটা টেলিভিশনে দেখার সুযোগ হয় না। তবে আমি যেটা মনে করি যে এরকম, এই যে আমি নিজেও এক সময় বিচারের মুখোমুখি হয়েছি, ঠিক অসত্যভাবে, মিথ্যাভাবে আমাকেও জেল দেওয়া হয়েছে।